বৌমা, নাতি নাতনির মুখ না দেখেই আমরা ওপরে চলে যাব? এটাই কি তোমরা চাইছো? 5 বছর তো হলো, এবার একটা চিন্তা ভাবনা করো। আমাদেরও তো বয়স হয়েছে। শাশুড়ির কথায় একটুও মন খারাপ হয়নি, বরং শাফিনের উপর বেজায় রাগ হলো। ডাক্তারের কাছে যাওয়ার জন্য যতবার বলেছি ততবারই শাফিন বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গিয়েছে। সবার ধারণা আমরা ইচ্ছে করেই বাচ্চা নিচ্ছি না। আসল কারণ কেউ জানে না। শাফিন, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার বলার ভঙ্গিতেই শাফিন বুঝে নিয়েছে আমি বেশ রেগে আছি। একগাল হেসে শাফিন আমার পাশে এসে বলল, জি বেগম সাহেবা, আপনার মূল্যবান বক্তব্য শ্রবণ করার জন্য এই বৎস প্রস্তুত। শোনো, একদম ঢং করবে না। ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা? আগামী মাসে। এই মাসে হাতে একদমই সময় নেই গো। তোমার এই আগামী মাস কখনোই আসবে না, আমার ভালো করেই জানা আছে। ডাক্তারের কাছে গিয়েই বা কী হবে? কী হবে সেটা তুমিও জানো, অবান্তর প্রশ্ন করো না। শাফিন চুপ করে রইল। আমি শাফিনের হাতের মধ্যে হাত গুজে দিয়ে বললাম, আমাদের নিশ্চিত হওয়া দরকার আমরা আসলেই কখনো বাবা মা হতে পারবো কি না। যদি না পারি সেটা সবাইকে জানিয়ে দিলে আর কেউ অযথা প্রশ্ন করে মন খারাপ করে দেবে না, এবং কেউ প্রত্যাশায়ও থাকবে না। আমার হাতটা চেপে ধরে শাফিন প্রশ্ন করলো, যদি সমস্যাটা আমার হয় তবে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? 5 বছরে এই আমাকে চিনলে শাফিন? শাফিন চুপ করে তাকিয়ে রইল। আমি শাফিনের কাঁধে মাথা ঠেকিয়ে বললাম, তুমি ছাড়া আমি, এমন কথা আমি কখনো কল্পনাও আনি না। তোমাকে খুব ভালোবাসি জুলিয়া। যদি সমস্যাটা আমার হয় তখনও কি বাসবে? আজীবন। সত্যি করে বলো তো, সমস্যাটা তোমার হতে পারে শুধু এই ভয়ে কি তুমি ডাক্তারের কাছে যেতে চাওনি? আমার কেন যেন মনে হয় সমস্যাটা আমারই, আর আমি তোমাকে হারাতে চাই না। এসব ভাবার কোনো দরকার নেই। চলো সামনের সপ্তাহেই ডাক্তারের কাছে যাই। বাবা মা অস্থির হয়ে উঠেছেন, প্রায়ই আমাকে প্রশ্ন করেন। শাফিন রাজি হলে আমরা পরের সপ্তাহে ডাক্তারের কাছে গেলাম। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জানা যায় সমস্যাটা আসলে শাফিনের নয়, সমস্যাটা আমার। যদিও ডাক্তার পুরোপুরি হতাশ করেননি, বলেছেন সম্ভাবনা রয়েছে তবে খুবই কম। কিন্তু আমি ডাক্তারের এই কথাটাকে কেবল সান্ত্বনা হিসেবেই ভাবছি। শাফিনকে নিয়ে ভয় হচ্ছে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাদের ছেলের সমস্যা নিয়ে জানলে নিশ্চয়ই তারা আমার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেবেন। বংশের ধারা বহাল রাখতে নতুন সদস্য তো তারা চাইতেই পারেন, তাদেরই বা কী দোষ? তবে কি শাফিনের ভালোবাসায় ভাগ হয়ে যাবে? ভাবতেই চোখ জোড়া ছলছলিয়ে উঠল। শাফিন আমার হাতটা শক্ত করে ধরে আছে। এতদিন ওর চোখ জুড়ে শঙ্কা দেখেছি, আজ এখন ওর চোখ জুড়ে শুধুই স্বস্তি দেখছি, যেন কোনো কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে শাফিন। বাড়ি ফিরলাম, শাফিনকে বললাম, বাবা মাকে বিষয়টা জানানো প্রয়োজন। শাফিন বলল, পরে জানানো যাবে, তাই আর এ নিয়ে এখন কিছু ভাবছি না। নিজের মধ্যে কেমন একটা অসম্পূর্ণতা অনুভব করছি। দিন যত যেতে লাগলো অস্থিরতা বাড়তে লাগলো। একসময় শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালাম, তারা বেশ চিন্তায় পড়ে গেলেন। আমাকে তারাই পছন্দ করে বেশ আগ্রহ সহকারে এ বাড়িতে নিয়ে আসেন। আমার কষ্ট হয় এমন সিদ্ধান্ত নিতেও তারা বেশ হিমশিম খাচ্ছে। শাশুড়ি মা বললেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না, তাকে ডাকো। আমিও একই কথা বিশ্বাস করি, সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুখবর দেবেন। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল, কিন্তু সুখবরের দেখা মিলছে না। ইদানিং শাফিন বেশ দেরি করে বাড়ি ফেরে, সবসময় ব্যস্ত থাকে, সব কিছুতেই যেন ওর তাড়াহুড়ো। সকালের নাস্তাটাও প্রায় না করে বের হয়, অথচ আগে আমার হাতের নাস্তা দিয়েই ওর দিন শুরু হতো। জুলিয়া, অফিসের কাজের জন্য কয়েকদিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে, আমাকেও নিয়ে চলো না। অফিসের আর সহকর্মীরা যাচ্ছে, তোমায় নিয়ে যেতে পারছি না। তুমি দয়া করে মন খারাপ করো না, তবে কথা দিচ্ছি কাজ শেষ করে এসেই তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমার ছাড়া থাকতে আমার খারাপ লাগবে শাফিন, অভ্যেস নেই তো। শাফিন আমায় ওর বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আমি যত দূরেই থাকি না কেন, আমার চিন্তা চেতনা জুড়ে সবসময় তুমিই আছো। শাফিন চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। রাতে ঘুমও হয় না ঠিকঠাক। শাফিনকে কল করলেও তেমন কথা হয় না, কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে।
টানা 5 দিন পর বাড়ি ফেরে শাফিন। বেশ ফুরফুরে লাগছে ওকে। ওর চোখ মুখ জুড়ে আনন্দ আর খুশি লেগে আছে। শাফিন মুখে খুব বললেও আমার কেন যেন মনে হচ্ছে না ও এতদিন আমার জন্য মন খারাপ করেছে। বরং কেন যেন বারবার মনে হচ্ছে আমি ছাড়া ওর সময়টা আরও ভালো কেটেছে। তারপর থেকে শাফিনকে সবসময় বেশ খুশি খুশি লাগতে শুরু করে। মানুষ প্রেমে পড়লে যেমন তার ভেতরকার খুশি তার চেহারায় ফুটে ওঠে, শাফিনের বেলাও ঠিক তেমনই হচ্ছে। হয়তো অফিসে পদোন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। আমাকে সারপ্রাইজ দিবে বলেই হয়তো বিষয়টা লুকিয়ে রেখেছে। আমি উপরওয়ালার কাছে খুব প্রার্থনা করি যেন শাফিনের মনোবাসনা পূর্ণ হয়। শাফিন প্রায়ই রাত করে বাড়ি ফেরে। সারাদিন ফোনে ব্যস্ত থাকে। বাড়ি ফিরলেও ফোন নিয়ে পড়ে থাকা, কখনো কখনো বাড়ি না ফেরা। ওর এই ব্যস্ততাগুলো আমার কাছ থেকে ওকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে। আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো বেমালুন ভুলে বসে আছে। তবে কি শাফিন তার ভেতরকার দুঃখ ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চালাচ্ছে? বাবা না হওয়ার দুঃখটা যেন অনেক বড় একটা যন্ত্রণা। কেটে যাচ্ছে সময় বিষণ্ণতায়। শাফিনকে কাছে পাই খুব কম সময়। দিনরাত খেটে চলেছে অফিসের পেছনে। এত কষ্ট করে কি লাভ? কি হবে এত টাকা দিয়ে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। বৌমা, শাফিন বাড়ি ফিরেছে? না মা, আজ মনে হয় ফিরবে না। কি যে হয়েছে ছেলেটার, নিজের দিকে খেয়াল নেয় না একটু। চুপ করে রইলাম। শাফিনকে কল করলে দেখি নাম্বার বন্ধ। অন্ধকার গিলে খাচ্ছে আমায়। কেন যেন একা থাকতেই আমার অভ্যেস হয়ে যাচ্ছে। পরদিন সকালে শাফিন ফোনে জানায় অফিসের কাজে 7 দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে। সাথে সহকর্মী আরিফ সাহেব যাচ্ছে। জিজ্ঞেস করলাম ব্যাগ গুছিয়ে রাখবো, এসে নিয়ে যাবে? দরকার হবে না, ওখানে গিয়ে ব্যবস্থা করে নেব। শেষ কবে শাফিন ফোনে আমার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলেছে আমি একদম ভুলে গিয়েছি। ব্যস্ততার অজুহাতে আমি আমাকে সামলে নিচ্ছি। 5 দিন পেরিয়ে গেল, শাফিন আমাকে একবারের জন্য মনে করেনি। আমি ফোন করলেও কথা বলার যেন তার সময়ই নেই। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা একদম ভালো লাগছে না। ভাবলাম শাফিন ফেরার আগে ডাক্তার দেখিয়ে আসি। শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বের হলাম। ডাক্তার বললেন পরদিন এসে টেস্টের রিপোর্টগুলো নিয়ে যেতে। ডাক্তারের ওখান থেকে বের হয়ে আমি আর শাশুড়ি মা কেনাকাটা করার উদ্দেশ্যে শপিং মলে এলাম। হঠাৎ শাফিনের সহকর্মী আরিফ সাহেবের সঙ্গে দেখা। কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলাম কবে এলেন চট্টগ্রাম থেকে? আমার কথা আরিফ সাহেব বিস্মিত হলেন। চট্টগ্রাম তো যায়নি ভাবি। কেন, আপনি আর আপনার শাফিন ভাই কয়েকদিন আগেই তো চট্টগ্রামে গেলেন অফিসের কাজে। শাফিন তো এখনও ফেরেনি। কি বলেন ভাবি, শাফিন ভাই তো 7 দিনের জন্য ছুটি নিয়েছে অফিস থেকে। আমার চোখ কপালে উঠল। শাফিন আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না। আরিফ সাহেবেরও হয়তো কোথাও ভুল হচ্ছে। শাফিন তো এর আগেও একবার অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল। ভাবি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। শাফিন ভাইকে কিংবা আমাকে এখনও অফিস ঢাকার বাইরে কোথাও পাঠায়নি। মাথা ঘুরে এলো। শাফিন তাহলে মিথ্যে বলেছে আমার সঙ্গে? কিন্তু কেন? সন্দেহের কাঁটা বইছে মস্তিষ্ক জুড়ে। শরীরটা আরও খারাপ লাগছে। নিজেকে সামলে অপেক্ষা করলাম শাফিনের ফেরার। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতে গিয়ে জানলাম সত্যিই এবার আমি মা হতে চলেছি। মুহূর্তেই যেন সব মন খারাপটা দূরে সরে গেল। খুশিতে চোখে জল জমে গেল। আগামীকাল শাফিন বাড়ি ফিরবে। তখন ওকে এই খুশির সংবাদটা নিজেই জানাবো। তার আগে আর কাউকে জানাবো না বলে ঠিক করেছি। ও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আমাদের মধ্যকার দূরত্ব ঘুচবে এবার। ভাবতে আনন্দ যেন বেড়ে দ্বিগুণ হচ্ছে। পরদিন শাফিন বাড়ি ফেরে। শাফিনের চালচলন সবই আমার কাছে সন্দেহজনক লাগে। যেন এক অন্য শাফিন, আমার শাফিন নয়। বারবার মনে হলো শাফিন কিছু লুকোচ্ছে। এদিকে খবরটা জানানোর জন্য ভেতরে ভেতরে ছটফট করে চলছি, কিন্তু সঠিক সময়টা যেন পাচ্ছি না। শাফিন ওয়াশরুমে গেলে আমি ওর ফোনটা হাতে নিই। এত বছরে আমি কখনোই ওর ফোন এভাবে সন্দেহ নিয়ে ধরিনি। আজ প্রথমবার শাফিনের ফোনে তল্লাশি চালাচ্ছি। মনে মনে প্রার্থনা করছি যেন আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হয়। মেসেজ বক্সে চোখ রাখতেই কেঁপে উঠলাম। একটার পর একটা মেসেজ পড়ে চলেছি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। শরীরটা খুব দুর্বল লাগছে। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। শাফিন হয়তো ভেবেছে আমি কখনোই ওকে সন্দেহ করতে পারি না, তাই ফোনের একটা ফোন কল মেসেজও ডিলিট করেনি।
আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না শাফিন অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এতদিন আমাকে বোকা বানিয়ে শাফিন ওর সময়গুলো অন্য কারোর সঙ্গে কাটিয়েছে। শাফিন ওয়াশরুম থেকে বের হয়ে আমার হাতে ওর ফোন দেখতেই আটকে উঠল। আমার চোখ ভিজে জল গড়াচ্ছে। শাফিন অপরাধীর মতো চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। চোখের জল মুছে প্রশ্ন করলাম, বিয়ে করেছো নাকি শুধু সময় কাটিয়েছো? মাথা নিচু করে উত্তর দিল শাফিন, বিয়ে করেছি। তুমি অনুমতি দিলে এ বাড়িতে নিয়ে আসবো। তীরের মতো বিঁধল কথাটা বুকের মধ্যে। এই শাফিনকে আমি দিনের পর দিন এতটা বিশ্বাস করে গিয়েছি। আমি মা হতে পারবো না বলেই কি এমনটা করেছো, নাকি আরও কারণ আছে? জুলিয়া, আমাকে ভুল বোঝো না। সবারই তো বাবা হতে ইচ্ছে করে, সবার মা হতে বুঝি ইচ্ছে করে না শাফিন। অথচ তুমি আমাকে একসময় হারানোর ভয় পেতে, কিন্তু তুমি অপেক্ষা করতে পারলে না। অপেক্ষা করেই বা কী হতো? লাভ হতো কোনো? চোখে টলমলো করে উঠল জলেরা। ভেতরের যন্ত্রণারা ছটফট করছে, ভাঙচুর হচ্ছে ভেতর জুড়ে। তুমি তোমার স্ত্রীকে এ বাড়িতে নিয়ে আসতে পারো। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপটা ছেড়ে দিলাম। হাউমাউ করে কাদার শব্দ আর বাহিরে বের হচ্ছে না। এ কষ্ট কোনো সান্ত্বনাতেই আটকাতে পারবে না। চোখ মুখ ধুয়ে বের হয়ে দেখি শাফিন বাসা থেকে বের হয়ে গিয়েছে। নিজের সব কিছু গুছিয়ে ব্যাগে ঢুকালাম। শাশুড়ি আর শ্বশুর বারবার প্রশ্ন করে চলেছেন, কি হয়েছে বৌমা, কেন এমন করছো, কোথায় যাচ্ছ? শান্ত গলায় বললাম, বাড়িতে আপনার নতুন বৌমা আসছে আর পুরাতন বিদায় নিচ্ছে। ডাক্তারের কাছ থেকে পাওয়া রিপোর্টের কাগজটা শ্বশুরের হাতে দিয়ে বললাম, এটা আপনার ছেলেকে দেবেন, বলবেন তার বিয়েতে এটা আমার প্রথম উপহার। আর দ্বিতীয় উপহারের কাগজটা খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্বাধীনভাবে সংসারটা যেন করতে পারে। শাশুড়ি মাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হলেন। আমার সামনের সময় কাটিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গী আমি পেয়ে গিয়েছি। আমার শত কষ্টের মাঝেও সে সুখের বার্তা হয়ে জীবনে এসেছে। তাকে ঘিরেই তো এখন আমার আগামী। গল্প আগামী লিখেছেন মাহফুজা রহমান অমি, কণ্ঠে সাদিয়া নাসরিন।